যখন বিশ্বকাপ ফুটবল আসে আমাদের সাথে আর্জেন্টিনা ব্রাজিল ব্যাপক মানে ফেসবুক যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমিও সামিল হই, আমি একজন স্ট্রং সৈনিক। সো আমার একটা জিনিস জানা থাকে যে ধরুন আমরা একজন আরেকজনকে কাবু করার জন্য অনেক ধরনের লজিক দেখে, যেমন অনেকে বলে ব্রাজিল আমি কেন সাপোর্ট করবো, ব্রাজিলে তো আজান দেয় না, ব্রাজিলে মুসলমান নাই, হ্যাঁ এরকম অনেক কিছু বলে। আসলে ব্রাজিল দেশটা কেমন, সেখানে মানে ধর্মচর্চা থেকে শুরু করে খাবার দাবার, তাদের কালচারটা কেমন? কিছু জিনিস দেখবেন সবসময় যে আমরা যা দেখি হয়তোবা বাস্তবে এরকম না, আপনি যখন যাবেন তখন ফিল করতে পারবেন। ব্রাজিল এক সময় এটা ইউরোপিয়ানদের কলোনি ছিল, পর্তুগাল থেকে, যে কোনো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। ওরা মানে অসম্ভব। আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা অনেকে এটা নিয়ে নেগেটিভও মন্তব্য করছে, যে পৃথিবীতে থাকার জন্য আমি আমার মতো মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ব্রাজিল। এর মধ্যে অনেকেই বলছে ভাই সিঙ্গাপুর আছে, আপনি সিঙ্গাপুর আসেন নাই তো আপনি জানেন নাই, মালয়েশিয়া আসেন নাই বা জানেন নাই, বা আমি গেছি। আমি ক্লিয়ার করে বলি, মানুষের সবচেয়ে বড় আমি মনে করি সম্পদ হলো গিয়ে সুস্থতা, আমাদের শারীরিক সুস্থতা। ব্রাজিল এমন একটা কান্ট্রি যেটা আপনি 365 দিন আপনি এনজয় করতে পারবেন। ট্রপিক্যাল এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যালি অসম্ভব সুন্দর দেশ। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো গিয়ে হাম্বল মানুষগুলো আপনার জন্য হার্মফুল না। একজন ফরেনার যখন যাবে কি চায় সে, যে দেশের মানুষগুলো ভালো হবে, আমাকে খুব ভালো করে ট্রিট করুক, বিজনেস অপরচুনিটি আছে, এবং উইথিন 4-5 ইয়ার্সের মধ্যে আপনি মাইগ্রেন্ট হতে পারতেছেন, পাসপোর্ট পাবেন, 4 বছর পর পাসপোর্ট পাবেন, সারা ওয়ার্ল্ডের মোর দেন 150 কান্ট্রি অ্যাক্সেস পাইতেছেন। যে কথাটা বলছেন যে আজান ইস্যু, মানে এই ধরনের অনেক যুদ্ধ হয় যে একজন একজনকে কাবু করার জন্য, এই যুদ্ধটা শুধু আমাদের একমাত্র পৃথিবীতে বাংলাদেশে হয়। এটা আসলে খুব মজার। এই টাইমটা আসলে মানে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, কিছু কিছু আপনি যখন এখন আপনার ইউনিভার্সিটি পড়াশোনা করেন, আপনার সামনে যদি 5-6 বছরের ছেলে কিছু টপিকস নিয়ে কথা বলে, আপনার কাছে কেমন লাগে? খুব মজা পান না? আসলে এই সময়টা আমি কাটায় আসছি। সো আমাদের বাংলাদেশের যারা স্পোর্টস সাপোর্টার বা স্পোর্টস লাভ করে, এই যুদ্ধটা খুব মজার যুদ্ধ। অনেকে যাই না যুদ্ধ করে, অনেকে না যাই না যুদ্ধ করে, অনেকে কেন যুদ্ধ করতেছে তাও জানে না যে আমি কেন যুদ্ধ করতেছি, কিন্তু আমাকে আর্জেন্টিনার পক্ষ নিয়ে যুদ্ধ আমার করতে হবে, পক্ষ করতে হবে। মানে আর্জেন্টিনা যারা পক্ষ, কিছু নাই বাই 7 আপ, আর কিছু নাই, মানে কোনো ইস্যু নাই। একটা তো ইস্যু আছে 7 আপ, মানে এটা হচ্ছে ব্রাজিলের দুর্বলতা, এই জায়গাতে তো হার মানতে হবে। আমরা 7 গোল খাইছি, এটা 7 আপ টাইটেলের সাথে আমরা খাইছি। মসজিদের ইস্যুটা যেটা অনেকের ইনফরমেশন জানি না, জানি কিনা, লেবানন যে কান্ট্রি, দেশের মধ্যে 3 থেকে 4 মিলিয়ন মানুষ, ব্রাজিলে প্রায় 8.5-9 মিলিয়ন লেবানিস আছে। মানে ওই নিজের দেশের থেকে ডাবল লেবানিস ব্রাজিলে আছে। ব্রাজিলে পুরো ব্রাজিলের মধ্যে 33 থেকে 34টা মসজিদ আছে, স্টেট লেভেল পর্যন্ত মসজিদ আছে। আচ্ছা, মসজিদ আছে, মুসলমান আছে, এবং ব্রাজিলের যেই কমিউনিটি, মুসলিম কমিউনিটি, পুরো ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি ব্রাজিলে। তো ওই জায়গাগুলো থেকে যারা বলে যে আজান হয় না, এখন অনেক কিছু আছে, যেমন যেই টাইমটা আমাদের যেমন ফজরের টাইমে আজান দেয়, আপনি যদি একটা দেশের রুলস রেগুলেশন মেনটেন করে চলেন, এই বয়েসটা আরও 10 জনের জন্য ডিস্টার্ব হইতে পারে। আমাদের জন্য আজান মধুর, কারণ আমরা ওই কালচারে বড় হইছি। ওই কালচারের মধ্যে আমরা আজান দেই, হয়তো আজানটা আমরা খুব হাই ভলিউমে দিতে পারি না, বাট একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম দিয়ে আমরা আজান দিই। সবগুলো মসজিদে আজান হয়। এটা ভুল ইনফরমেশন যে ব্রাজিলে মসজিদ নাই যা বা আজান হয় না। আচ্ছা, বুঝতে পারছি। না, এই যে ধরুন আমরা যে বিশ্বকাপ আসলে ব্রাজিল আর্জেন্টিনা আমাদের ব্যাপক মারামারি, হ্যাঁ খুনাখুনি হয়ে যায়, দেখেছে, এটা কি ব্রাজিল জানে, ব্রাজিলের মানুষ জানে, ব্রাজিলের মিডিয়া জানে, ওরা আসলে বিষয়টা কিভাবে দেখে? বা নেইমার জানে যে আমার দেশে যে মানে বিশ্বকাপ আসলে ঘরে ঘরে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা ট্রেনের উপরে দেখেন না, হাজার মানুষ যখন উঠে, একটা ট্রেন যায়, মনে হয় না একদম কোলাপস। এইটা ব্রাজিলিয়ানরা যদি নর্মালি কাউকে বলেন বিশ্বাস করবে না, তখন জেনুইনলি বলে আসলে আমার দেশে এরকম একটা ট্রেনের উপরে মানুষ যায়, কেমনে সম্ভব? অনেক কিছু জিনিস তো মানে মিলে না, কেমনে সম্ভব এত মানুষ ট্রেনের উপর, ট্রেনের সাইডে, ট্রেনের বারান্দায়, ট্রেনের ভিতরে তো পুরা লক করাই। সো স্পোর্টস নিয়ে আমরা যা করি, এটা ওদের কাছে মনে করেন যে এরকম মনে হয় যে
এটা আসলে কি সম্ভব? তারা দেখে কিন্তু মানে সারপ্রাইজ তারা। তার মানে হচ্ছে ব্রাজিল থেকেও ব্রাজিল আমাকে সবসময় বাংলাদেশে বেশি। সবসময় বলে যেমন আমাদের দেশে সবসময় বলে তোদের দেশে ড্রিঙ্কস অ্যালাউড না। আমি কই হ্যাঁ ড্রিঙ্কস অ্যালাউড না, তোদের ড্রিঙ্কস অ্যালাউড না, তোদের দেশে এই কালচারাল ইস্যু অনেক ইস্যু আছে, তারপরে মাঝে মধ্যে তোরা অনেক কিছুতে নাচোস, মেয়ে নাই ছেলেরা নাচোস, কি মজা পাস আমারে বলে। মানে বলছি আমরা গান পাইলেই নাচি, মানে আমাদের যে জেনেটিক্যালি যে বিষয়টা, আমাদের এই বিষয়গুলো ডিফারেন্ট, এটা আমাদের কালচার, এটা আমাদের ঐতিহ্য। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বিষয়, ব্রাজিল আর্জেন্টিনা তো পাশাপাশি দেশ। হ্যাঁ, পাশাপাশি। আমরা তো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মানে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপের সময় তুমুল মারামারি। ওই দেশে কেমন চলে? ওদের মধ্যে এই ধরনের কম্পিটিশন আছে? ফেসবুকে যুদ্ধ, কে কল গোল খেলো? ওদের মারামারিটা শুধুমাত্র মানে ওই ক্যারেক্টার বা ওই জিনিসটা মাঠের মধ্যে তাদের দর্শকের মধ্যে হয়, চিল্লাচিল্লি। তারা প্রুভ করে মাঠের মধ্যে, খেলোয়াড়রা খেলা প্রমাণ করে আর দর্শকরা চিল্লায়া প্রমাণ করে, দ্যাটস ইট। এর বাইরে ভাই খেলা শেষ, আল্লাহ হাফেজ, তুমি হারছো। ব্রাজিলে আজকে যদি ব্রাজিল হারে তারপরে রাইতে পার্টি করে, আর যদি আজকে জিতে তারপরে পার্টি করে, তাদের মধ্যে প্যারাই নাই। হারছে তো হারছে শেষ। আর আমাদের দেশে হয় কি, ঘর বাড়ি পুরা লাইভ প্লেয়াররে নিয়ে আমরা মনে করো যে না, আমি তো যেটা করি, ধরুন আজকে ব্রাজিল হেরে গেছে, আমি লিখে যার যার অবস্থান থেকে পালাও। যে আজকে আগামী 2 দিন বা যতদিন ব্রাজিল জিততেছে না, তুমি আপাতত কোনো এক জায়গায় আত্মগোপনে থাকো। আমি অনেক এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে এটাই আমাদের মজার কালচার। যে যত কথাই বলুক না কেন, আজকে দেখুন ওয়ার্ল্ড কাপ আসছে, যদি আর্জেন্টিনা ব্রাজিল ইস্যুই না থাকে, ওই পাগলামি না থাকে, ওই এই তুই আর্জেন্টিনা আমি ব্রাজিল, আজকে তোর সাথে কথা হইব না, আজকে তুই খেলা দেখিস না, খেলা হারলে ওর সামনে গিয়ে নাচমু, ওরে নিয়ে কমেন্ট দিব, ওরে চিল্লাম, এটা আসলে একটা কালচারের। এটা আমার দাদা করে আসছে, আমার বাবা করে আসছে, আমার ভাই করে আসছে, আমি করছি, হয়তো আমার ছেলেও করবো, মানে এই একটা ট্রেডিশনের মধ্যে। আরেকটা বিষয় আছে, বাংলাদেশে বেশিরভাগ ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হচ্ছে পৈতৃক সম্পত্তি। মানে কেন ব্রাজিল সাপোর্ট করে সেটা জানি না, ওই যে আমার আব্বু করছে, সেজন্য আমি ব্রাজিল বা আমি আর্জেন্টিনা। ঠিক আছে, আপনার কাছে আসবো পরের প্রশ্ন নিয়ে, যে নেইমার কবে বাংলাদেশে আসবে। তার একটা গান শুনে আসছি, কোন গানটা শুনবো? এই প্রশ্নটার উত্তর কিন্তু খুব লাগবে আমার, যে নেইমার কেন বাংলাদেশে আসছে না, সাপোর্টাররা বসে আছে। আর অন্তু ভাই, এখন গান শুনবো, একটা একটু জমকালো কোন একটা গান হোক, কোন গানটা হবে? পুরাতন দিনের গান। ইচ্ছা যেটাই গান। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন, আহা হো শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। গিটারটা হাত থেকে রাখা যাবে না, কারণটা হচ্ছে আরেকটু গান শুনবো। আমি শুনছিলাম যখন আমাদের শুটিং শুরু হচ্ছিল না, তার আগে একটা ম্যাশআপ খুব প্র্যাকটিস করছিলেন সামথিং, আমি বলছিলাম যে হবে নাকি, বলছি ট্রাই করা যায়। আমি ওই ম্যাশআপটা শুনবো এখন, কারণ সময় শেষ হয়ে আসছে, আমি জানি যে পরে আমি আপনার সময় আর থাকবে না, তো আমি একটানে ম্যাশআপটা শুনতে চাই। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমিও একা আমিও একা লাগে যে ভালো ও প্রিয়,
এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা আমিও একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্য মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নিলে। জানি তর্কে বহুদূর, তবু আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখা ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশা। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখা ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। অনেক সুন্দর গান শুনছিলাম, ভালো লাগছিল। সত্যি গান শুনতে ভালো লাগে আপনার কণ্ঠে। এবং আমি একটা জিনিস কল্পনা করছিলাম, যখন নেইমার বাংলাদেশে আসলো, অন্তু গান গাইছে, নেইমার শুনছে, যদি বাংলা কথা কিছু বুঝবে না হয়, এরকম কোনো চান্স আছে নাকি? গতকালকে আমরা কথা বলতেছিলাম যে অন্তু যখন ব্রাজিল যাবে, ও যাবে ব্রাজিল এই বছরে যাবে, যে আমি ওকে নিয়ে, আমার আসলে ওকে আমি খুব পছন্দ করি। ছোট ভাই, আমার কোনো ছোট ভাই নেই, সবাই বড়। সো ছোট ভাইকে টেক কেয়ার করার একটা ফিলিংস অন্যরকম, যে কাউকে, ওকে কিন্তু আমি প্রচুর পরিমাণ, মানে কি বলে, প্রচুর পরিমাণ ওকে টেক কেয়ার করি বলতে গাইড করি আর কি, এটা করো না এটা করো, ও জানে সবসময়। তোর বলছে তুমি ব্রাজিল যাবা, যাওয়ার পর স্পেশাল একটা সং করবা নেইমারের জন্য, ওর লাইফ নিয়ে কিছু, এবং পর্তুগিজে করবা তুমি, ওকে গেলে ব্রাজিল গিয়ে তুমি শোনাও। আচ্ছা, কিন্তু আমার আবদারটা তো অন্য জায়গায় মানুষের, সেটা হচ্ছে যে যেহেতু নেইমারের সঙ্গে আপনাকে আমরা খুবই দেখি, ক্লোজলি দেখি, ওইখানে গিয়ে তো আসলে সবার পক্ষে দেখা সম্ভব না। তো নেইমারকে কি কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় না? দেখুন, লাস্ট 2 বছর আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে নেইমার বাংলাদেশে আসবে, কোনো একটা রিজন এটা হয় নাই। বাট এখন নতুন সরকার আসছে, স্টেবল গভর্নমেন্ট। গতকালকে আমি একটা ইফতারে ছিলাম টার্কিশ এয়ারলাইন্সের, আমার এক ফ্রেন্ড আছে ইফতারে, হয়তো চিহ্ন মাহাদি আমিন ভাই আছে অ্যাডভাইজার বর্তমানে। উনি আমাকে দেখেই, এই রবিন, নেইমার কবে আসবে? বলছি ভাই এবার কিন্তু কনফার্ম, ভাই আপনারা সাহায্য না করলে তো হবে না, একটা সিকিউরিটি ইস্যু আছে, অনেক কিছু বলতেছে, যা কিছু করার লাগে ইনশাল্লাহ নেইমারকে এবার আনতেই হবে। তো মোটামুটি আশা করতেছি যে নতুন স্টেবল গভর্নমেন্ট যেহেতু আসছে, শেষ পর্যন্ত ফাইনালি নেইমার আফটার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। মানে বিশ্বকাপের পরে আমরা নেইমারকে বাংলাদেশে অবশ্যই আমরা অলরেডি ডেটটা লক করতে পারি না, প্ল্যানটা লক করা আছে, এবং ওর বাবাও চাচ্ছে। কারণ অনেকে হয়তো বা জানেন কিনা, নেইমারের ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার ইউটিউবের ঢাকা। আপনি যখন যাবেন, আমরা তো রিসার্চ করি যে আমাদের তো ওই ডাটা আছে, কোথা থেকে বেশি ফলো করে, জায়গা থেকে ফলোয়ার। ফেসবুকে আফটার ব্রাজিলের পর বাংলাদেশ, ইন্ডিয়া, মানে এই রিজিয়নে ওর এত পরিমাণ এঙ্গেজমেন্ট আছে। সো আমি ওর যেহেতু মোস্ট অফ টাইম ওর বাবার সাথে থাকি, আমি কোনো না কোনো কারণে চাই যে আমার যদি বাংলাদেশ যদি নেইমার না যায়, আমার লাইফ শেষ ধরতে গেলে, পাবলিক জীবনটাই ব্যর্থ। এই যে একটা আমাকে বলে নেইমারের বন্ধু, সবাই বলে নেইমারের বন্ধু, এর লাভটা কি? নেইমারকে বাংলাদেশ না আনতে পারো। ইনশাল্লাহ আশা করি ওয়ার্ল্ড কাপের পর নেইমার এনিওয়ে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটা নতুন তথ্য পেয়ে গেলাম। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি তো এই স্পোর্টস নিয়ে কাজ করি।
তো আমি দেখি যে নেইমার প্রচুর গেম খেলে। তো আমাদের দেশে কিন্তু গেমিং কালচার বা গেমিং ইন্ডাস্ট্রিজটা এখনো ওভাবে দাঁড়ায়নি, নেগেটিভলি দেখে। কিন্তু সেখানে আমি দেখি যে নেইমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে, নেইমার নিজে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা, সবসময় ব্যস্ত থাকে। এবং ই স্পোর্টস সেক্টরটাতে সবচেয়ে বেশি আধিপত্য কিন্তু ব্রাজিলের, আমি যতটুকু দেখেছি। একটা ওয়ার্ল্ড কাপ 5-6টা টিম ওরাই খেলতে আসে। তো নেইমার আসলে গেম খেলায় কতটা আসক্ত, আরেকটা বিষয়, এই আসক্তি থেকে কি ফুটবলে ক্ষতি হচ্ছে না? আর ওইখানকার মানুষ এত গেমস খেলে কেন? আচ্ছা, আমার ছেলের বয়স 7 বছর। হ্যাঁ, আমার ছেলেও কিন্তু প্রচুর গেম খেলে। আমরা বাংলাদেশে হয় কি, আমাদের নতুন যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে আমরা প্রপার গাইড করতে পারতেছি না। যে কারণে দেখা যায় যে আমরা শুধুমাত্র ওদের নেগেটিভ জিনিসটাই দেখি। যেমন আজকে আপনার ছেলে আছে বা আমার ছেলে বাংলাদেশে থাকে, গুলশানে বা বনানীতে, ওই স্কুল থেকে আসছে। আমাকে বলুন তো, ও স্কুল থেকে আসার পর এই টাইমটা আমি বাবা হিসাবে ব্যস্ত, আপনি মা হিসেবে ব্যস্ত, ওর বোন চলে গেছে কলেজে, ওকে সময়টা কে দেবে? বাসার নিচে না একটা ভালো মাঠ, ওর ভালো একটা কমিউনিটি নাই। সো দোষটা কিন্তু ওদের না, দোষটা আমাদের। আমরা ওদেরকে প্রপারভাবে গাইড করতে পারতেছি না, টেক কেয়ার করতে পারতেছি না। আমার ব্যস্ততার কারণে, যেমন আমার পরিবারের কথাই বলি, যে এক্সাম্পল দিয়েই বলি, আমার ছেলেকে আমি সময় দিতে পারি না, আমি প্রচুর ট্রাভেল করি, কাজ করি, ও গেম খেলে। তার মানে এটা না যে ও গেমেতে আসক্ত। ও গেম খেলতেছে, গেমের পাশাপাশি ও সাঁতার কাটতেছে, নিচে গিয়ে ফুটবল খেলতেছে। আসলে ব্রাজিল দেশটা এমন যে ছোটোবেলা থেকে বাচ্চা কাচ্চাকে তার ফ্রিডম দিয়ে বড় করে। একটা বাচ্চার বয়স যখন 2 বছর 3 বছর হবে, তাকে মা বাবা ওই বয়স থেকে তাকে ফ্রিডম দিয়ে দেয়। সে একা একা খাইতেছে, একা একা তার ফাইনাল চেঞ্জ করতেছে, সে মানে ডিপেন্ড হতেছে তার উপর। আমাদের বাংলাদেশে ছোটোবেলা থেকে আমরা বাচ্চা কাচ্চাকে বাবা খাও, চাচু খাও, মামা খাও, কোলে নিয়ে 5 বছর 6 বছর 7 বছর, মানে এই যে একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা আমরা প্রপার ওয়েতে বাচ্চা কাচ্চাকে বাংলাদেশে দিতে পারি না। তার জন্য আমরা মা বাবা দায়ী, আমাদের কমিউনিটি দায়ী। এই বাচ্চাগুলাই আজকে দিন শেষে দেখা যাচ্ছে বাংলাদেশে 12 ঘন্টা 14 ঘন্টা গেম খেলতেছে। আর ব্রাজিলের যে বাচ্চা কাচ্চাগুলো, ওরা গেমই খেলতেছে, কিন্তু ওরা খেলতেছে 4 ঘন্টা 3 ঘন্টা, তার পাশাপাশি অন্য অ্যাক্টিভিটি খেলতেছে। এবং স্কুলে যখন দেখতেছে একটা টিচার, আরে ওর স্কুলে স্পোর্টস কম্পিটিশন হয় ব্রাজিলে। এবং এখন ব্রাজিল গভর্নমেন্ট দেখতেছি বাচ্চা কাচ্চা যেহেতু এত টেকনোলজিতে ইনভলভ, তাহলে এক কাজ করি আমরা, ম্যাথমেটিক্যাল সফটওয়্যার বানাইতেছে গেমসের মাধ্যমে, কিভাবে ফাইন্যান্স ডিলিং করতে পারে গেমসের মাধ্যমে, কিভাবে পুরো ইকোসিস্টেমটা গেমসের মাধ্যমে আনা যায় সে চিন্তা করতেছে। তুমি বই পড়বা না, পড়ো না, তুমি গেম খেলতে পছন্দ হয়, তুমি গেমই খেলবা, গেম খেলার মাধ্যমে তোমাকে আমরা ডেভেলপ করব, তুমি কিভাবে নলেজটা ডেভেলপ করবা। দ্যাট মিনস যে জিনিসটা ব্রাজিলে আমি খুব ভালো লাগে যে তারা টেকনোলজির প্রপার ইউজ করে। আর আমরা বাংলাদেশে টেকনোলজির সবচেয়ে মিস ইউজ করি আমরা, যেই কারণে আমাদের বাচ্চা কাচ্চা, আজকে যে কোনো বাবাকে আমি জিজ্ঞাসা করব যে উনি তার বাচ্চাকে নিয়ে বাংলাদেশে সচেতন না, কারণ উনি শুধু বলবো যে আমার ছেলে গেম খেলে। আমি বলবো যে আপনি কত ঘন্টা সময় আপনার ছেলের পিছনে ব্যয় করুন, আপনার ছেলেকে আপনি স্পোর্টস ইনভলভ করছেন, যান ছেলেকে নিয়ে এক জায়গার মধ্যে স্পোর্টস একাডেমিতে, এই ছেলেটা করবেটা কি আপনি? এবং আরেকটা বিষয়, আমি যখন ইন্দোনেশিয়া গেলাম, আমি দেখলাম যে ওদের তো 4-5টা টিম খেলতে এসেছে, এবং ওদের দেশে 2-3টা টেলিভিশন চ্যানেলে চলে এসেছে, লাইভ করছে, মানে গেমিং নিউজের লাইভ কভারেজ দিচ্ছে আর কি। সেখানে আমাদের দেশে যদি আমরা দিচ্ছি, কিন্তু অনেকে এখন এটাকে ওভাবে নিতে চায় না। ব্রাজিলে একটা ছেলে যখন ভালো গেম খেলে, বাবা কি করে জানো, ওর জন্য ট্রেনার ফিক্সড করে, কিভাবে টিম ফিক্স করে ওকে গাইড করবে, ওর জন্য আলাদা একটা রুম তৈরি করে, ওর পুরো সেট আপ দিয়ে দেয়, বাবা তুমি যেহেতু গেম খেলতেছো তুমি গেমেই থাকো। কারণ টেকনোলজি তো আলটিমেটলি, গেম তো খারাপভাবে চিন্তা করলে অনেক কিছু চিন্তা করা যায়। আর যদি আপনি পজিটিভ চিন্তা করেন, একটা ছেলে গেমের মাধ্যমে তার যেই টেকনোলজির যে ইকোসিস্টেমে সে ইনভলভ হচ্ছে, তার মানে ব্রেইনের প্রত্যেকটা জায়গা সে অ্যাক্টিভ কাজ করতেছে, কালকে দিন শেষে সে ট্যালেন্ট হচ্ছে গেমিংয়ের মাধ্যমে। আজকে যদি তার টেকনোলজি নলেজই না থাকে, তাহলে তো সে ওইটা পারবে না। আর ব্রাজিলে কিন্তু সেটা প্রপার ইউজ করে, কীভাবে তার ছেলেকে একদম প্রফেশনাল গেমার হিসাবে বানাবে। যেমন একজন তারা ওয়ার্ল্ড ক্যাম্পিংয়ে যায়, তার সাথে তার বাবা যায়, তার সাথে তার টিচার যায়, চ্যানেল যায়, গভর্নমেন্ট সাপোর্ট করে, গভর্নমেন্ট লিগ্যালাইজ এবং গভর্নমেন্ট ফান্ডিং করে। এই যে একটা প্রসেস, এইটাই আমাদের বাংলাদেশে, এটাকে শুধু নেগেটিভলি যদি আমরা বলি,
হাজার লক্ষ পোলাপান আছে, ওরা কি করবে? আমার একটা জিনিস ভালো লাগে করতে, আপনি কি আমার মনের বিরুদ্ধে সেটা করতে পারবেন? আবার একটা বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশে এখনো গেমিংটাকে প্রফেশনাল ব্যাপারটা হয় না। যেমন ব্রাজিলে বলছিলেন না যে ওরা প্লেয়াররা খেলছে এবং অনেক অর্থ উপার্জন করছে। এক একটা টুর্নামেন্টে 1200 কোটি টাকা 1300 কোটি টাকা হচ্ছে প্রাইজ মানি থাকে। আরো কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় শেষ হয়ে আসছে। এখন শেষমেশ বলতে চাই, ঈদ কোথায় করবেন? ঈদ এবার তো যেই বোম পড়তেছে এই দুবাই আর কাতারে, আমার ফ্লাইট ছিল কাতার দিয়ে, আলটিমেটলি এখন পর্যন্ত 13 তারিখ পরে তারা শিডিউল দিবে, ফ্লাইটগুলো কিভাবে দিবে ও আচ্ছা। So এখন পর্যন্ত আনসার্টেন, আমি বলতে পারতেছি না। লাকিলি এখানে করতে পারি, বাট আমার বউ বাচ্চা ওই জায়গার মধ্যে মন পেরা রয়েছে ওই জায়গার মধ্যে আর কি। মানে হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে আপনার ঈদ হচ্ছে সংকটাপন্ন অবস্থায় আছে, সংকটাপন্ন, কোথায় যাবে আমি আর কি, ঝুলন্ত তাই না? অবস্থার মধ্যে এখন মনে করে যে আছে। ঝুলন্ত অবস্থায় আছে। আর অন্তর কোথায় করা হবে ঈদ? আমি বগুড়াতে। বগুড়াতে, তাহলে খুব শীঘ্রই চলে যাবেন। ঠিক আছে, আজকে অনেক আড্ডা দিয়েছি, সময় অনেক চলে গেছে, তো যেতে হবে, নাহলে আরো কথা হবে অন্য একদিন। যাওয়ার সময় একটা গান শুনতে শুনতে বিদায় নিলে ভালো হয় আর কি। কোনটা শুনবো? নাত করি একটা। উফ, ঠিক আছে, একটা নাচ শুনতে শুনতে বিদায় নেবো। তাহলে আমি একটু দর্শক থেকে বিদায়টা নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, রবিন মিয়ার সঙ্গে কথা বলছিলাম, গান শুনছিলাম, জাহিদ, অন্তুর, আশা করি ভালো লেগেছে। বিশেষ করে ব্রাজিল সাপোর্টাররা আজকে বেশ খুশি হবে যে তারা জানতে পেরেছে যে নেইমার হয়তোবা খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। তো আজকে এখানে শেষ করছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর এই মুহূর্তে একটা ইসলামিক সঙ্গীত দিয়ে শেষ করব, সেটা অন্তুর কণ্ঠে। কোনটা? মেহেরবান তুমি মেহেরবান। ঠিক আছে, শুরু করেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।